প্রিমিয়ার প্রো ইনস্টল করার পর আমরা নতুনরা সব থেকে একটি বড় ভুল করে থাকি, সেটা হচ্ছে আমরা ডিফল্ট সেটিংয়ে রেখেই আমরা কাজ শুরু করি। তবে আজকের এই ভিডিওতে আমি এমন 10টি গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো যেগুলো অ্যাডজাস্টমেন্ট করার পর আপনার ওয়ার্ক ফ্লো আরও ফাস্ট হবে। আপনার ম্যাকবুক অথবা কম্পিউটার যদি লো কনফিগারেশনের হয় তাও আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন, স্মুথলি কাজ করতে পারবেন। যখন আপনি 4K ভিডিওগুলো এডিট করবেন তখন কিন্তু আমরা একটু ল্যাকের দেখা পাই। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার কম্পিউটার যদি লোয়ার কনফিগারেশনের হয় তাও আপনি অনেক গুণ আপনার কম্পিউটার পারফরমেন্স বুস্ট আপ করতে পারবেন এবং আপনার ওয়ার্ক ফ্লো হবে আরও ফাস্ট এবং স্মুথ। অটো সেভ অন না করলে আমাদের যে সমস্যাগুলোর সম্মুখীন হতে পারে, যখন আমাদের প্রিমিয়ার প্রোটা রিসেট অথবা বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমাদের ফাইলগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, অথবা যখন আমাদের প্রিমিয়ার প্রোটা ক্র্যাশ করে। লাইক আপনারা হয়তো বা অনেকেই জানেন প্রিমিয়ার প্রো একটি কমন সমস্যা বা রোগ বলতে পারেন, মাঝে মধ্যে কিন্তু প্রিমিয়ার প্রো ক্র্যাশ করে। বিশেষ করে যাদের একটু লোয়ার কনফিগারেশনের পিসি বা ম্যাকবুক রয়েছে তাদের ক্ষেত্রে বেশি হয়। আরেকটা আমাদের কমন সমস্যা থেকে আমরা বাঁচতে পারবো, সেটা হচ্ছে একটু পর কন্ট্রোল-এস চেপে যে আমাদের প্রজেক্ট ফাইলটা সেভ করতে হয়, এই সমস্যাটা থেকে আমরা মুক্তি পাবো। অটো সেভ অপশনটি অন করার জন্য আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি তাদের ক্ষেত্রে হয়তো বা আপনারা এডিটের ভিতরে গিয়ে এখানে খুঁজে পেতে পারেন প্রিফারেন্স অপশনটা, ভালো করে বুঝেন। আবার অথবা আপনারা ফাইলের ভিতরে ঢুকলেও এখানে শেষে প্রিফারেন্স অপশনটা দেখতে পাবেন। আমি যেহেতু ম্যাকবুক ইউজ করি তাই আমার ক্ষেত্রে একটু সেটিংটা ভিন্ন, তবে ভয় পাওয়ার কারণ নেই, সব সেটিংই এক, জাস্ট একটু এখানে বা এখানে লুকিয়ে আছে এই আর কি। তো আমার প্রেফারেন্সের ভিতরে যাওয়ার জন্য আমাকে প্রিমিয়ারে ক্লিক করতে হবে, সিটিং থেকে আমি প্রেফারেন্সে যাব, যেহেতু আমার অটো সেভ অপশনটি দরকার তো সেখান থেকে আমি অটো সেভ অপশনটি খুঁজে নিব। আর আমি বারবার কীভাবে প্রেফারেন্সের ভিতরে ঢুকতে হয় সেটা আর আমি আপনাদের দেখাবো না। তারপর বলতেছি অটোমেটিক্যালি সেভ প্রজেক্ট, এর মানে কি? এখানে হচ্ছে একটা প্রিমিয়ার প্রো, এটা যদি আপনি অন করেন, আপনাদের ক্ষেত্রে হয়তো বা অফ করা আছে, এটা যদি অন করে দেন তাহলে প্রিমিয়ার প্রো নির্দিষ্ট একটা সময় পর ও অটোমেটিক্যালি কী করবে, আপনার প্রজেক্টটা সেভ করবে। এখন কত মিনিট পর সেভ করবে? লাইক এটা 5 মিনিট পর সেভ করবে। সেভ করে এটা কোথায় সেভ হবে? এটা সেভ হবে আপনি যখন এই কম্পোজিশনটা নিছেন তখন কিন্তু আপনাকে একটা লোকেশন সেট করতে হয়েছে না, ওই লোকেশনে গিয়ে ফাইলটা জমা হবে। তারপর বলছে কি ম্যাক্সিমাম প্রজেক্ট ভার্সন। এখন এটা একটু বোঝার দরকার। আমরা হয়তো বা অনেকেই মনে করি এখানে যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলো মনে হয় সেভ হয় ম্যাক্সিমাম যেখানে বলা, আসলে বিষয়টা এমন না। এটা বোঝার জন্য আমাদের অটোমেটিক্যালি সেভ এভরি 5 মিনিটস, এটা ভালোভাবে বুঝতে হবে। 5 মিনিট পর আপনার কি করবে, প্রিমিয়ার প্রো একটা নির্দিষ্ট প্রজেক্ট ফাইল তৈরি করবে। সেটা কয়টা? ম্যাক্সিমাম 20টা। আমি আপনাদের একটু বুঝাই, আমার একটা প্রজেক্ট ফাইলের ভিতরে নিয়ে যাই তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। লাইক আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি ক্লায়েন্টের প্রজেক্ট ফাইল, এটা হচ্ছে 5 মিনিট পর এখানে এই ফাইলগুলো সেভ হয়েছে। কয়টা রয়েছে? 20টা রয়েছে। এবং আমি যদি এখানে ডাবল প্রেস করি তাহলে আমার কি ফাইলটা ওপেন হয়ে যাবে, যদি ফাইলটা কোনো ক্রমে ক্র্যাশ করেও থাকে। যখন আমাদের 5 মিনিট পর ফাইলগুলো সেভ হয়, কয়টা সেভ হবে? 20টা সেভ হবে। এখন 20টা বলতে কি, এখন আমার একটা নতুন সেভ হয়েছে, তাহলে কি সর্বশেষ যেটা রয়েছে সেটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে, এটা বোঝানো হয়েছে। তাহলে আমার এখানে মনে হয় 20টা প্রজেক্ট না দেওয়া ভালো, আমরা যদি 10টা দেয় তাইলেই এনাফ। এরপর আমরা দেখতে পাবো অটো সেভ অলসো সেভ দ্য কারেন্ট প্রজেক্ট, এটা আমাদের অন করার দরকার নেই। এটা অন করলে হবে কি, আমাদের .ap নামে আর একটা ফাইল যুক্ত হবে যেখান থেকে আমরা চাইলে প্রজেক্ট ফাইলটা অন করতে পারবো। যেহেতু আমাদের অলরেডি প্রজেক্ট ফাইলটা আছে সেহেতু আমার মনে হয় না এক্সট্রা আরেকটা ফাইলের দরকার আছে। এখন আর আমাদের ম্যানুয়ালি বারবার কন্ট্রোল-এস চেপে ফাইলটা সেভ করতে হবে না। ফাইলটা যদি হারিয়েও যায় আমরা কি আমাদের লোকেশন থেকে ডাবল প্রেস করে আমরা কি ফাইলটা নিয়ে নিতে পারবো, বা কোনো ক্র্যাশ হলেও আমাদের ফাইলগুলো হারিয়ে যাবে না। মিডিয়া ক্যাশ যদি আমরা অন না করে আমাদের প্রিমিয়ার প্রো ধীরে ধীরে স্লো হয়ে যাবে, প্লেব্যাক ল্যাগ করবে। এছাড়াও আমাদের ইনপুট বা টাইমলাইনে আমরা ধীর গতি দেখতে পাবো। আমাদের এসএসডি বা আমাদের যে স্টোরেজটা আছে সেটা অকারণে লোড হয়ে যাবে। তো এই সমস্যাগুলো থেকে আপনি যদি রক্ষা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে মিডিয়া ক্যাশ অপশনটি অপটিমাইজ করতে হবে এবং আপনার মতো করে এটা সেট করে দিতে হবে। এর জন্য আমাদের আবার প্রেফারেন্সের ভিতরে যেতে হবে। আমি আর বারবার দেখাচ্ছি না কীভাবে প্রেফারেন্সের ভিতরে যেতে হয়। উইন্ডোজের ক্ষেত্রে আপনার হয়তো বা এডিট বা ফাইলের ভিতরে পেয়ে যাবেন, আর ম্যাকবুকের ক্ষেত্রে একটু ভিন্ন, যেটা আমি দেখিয়ে দিয়েছি।
প্রেফারেন্সের ভিতরে আসার পর আমাদের মিডিয়া ক্যাশ এখানে আমাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এখানে আমরা দেখতে পাবো মিডিয়া ক্যাশ ম্যানেজমেন্ট। এখানে আমাদের 3টে অপশন আছে, 3টে অপশনের থেকে আপনি যে কোনো একটা অপশন আপনি অন করতে পারবেন। হয়তো আপনার ক্ষেত্রে দেখতে পাবেন যে প্রথমটা সিলেক্ট করা আছে, কিন্তু এখানে একটু আপনাদের কাজ করতে হবে। প্রথমটা হচ্ছে কি ডু নট ডিলেট ক্যাশ ফাইলস অটোমেটিক্যালি। এর মানে হচ্ছে কি আপনি যদি এটা সিলেক্ট করেন প্রিমিয়ার প্রো এটা অটোমেটিক্যালি আপনার কি ফাইলগুলো ডিলিট করবে না। এরপরে হচ্ছে কি অটোমেটিক্যালি ডিলিট ক্যাশ ফাইলস ওল্ডার দ্যান 90 ডেজ। এর মানে হচ্ছে যখন আপনি এটা অন করবেন আপনার 90 দিন যদি হয়ে যায় তাহলে প্রিভিয়াস যে আপনার ফাইলগুলো আছে সেগুলো ডিলিট করে দিবে। এর মানে হচ্ছে আমি আপনাদের একটু দেখাই, লাইক এখানে আপনারা যে প্রজেক্ট ফাইলগুলো দেখতে পাচ্ছেন লাইক 2 দিন, 17 দিন, 6 দিন আগে, যদিও আমি এটা নিজে নিজে কাস্টমাইজ করে নেই, বারবার ডিলিট করতে হয়, যেহেতু আমি প্রচুর কাজ করি এখানে বেশি ফাইলগুলো রাখি না। এর মানে হচ্ছে যদি আপনি এখানে 90 দিন সিলেক্ট করেন আপনি লাস্ট 90 দিন পর্যন্ত এখানে ফাইলগুলো দেখতে পাবেন, আজ থেকে 90 দিন আগ পর্যন্ত। বা আপনি যদি 91 দিন হয় তাহলে পূর্বের যে ফাইলটা আছে সেটা ডিলিট হয়ে যাবে। আমার মনে হয় 90 দিন দেওয়ার দরকার নেই, আপনারা যদি 30 দিন দেন তাহলেই এনাফ। তাহলে আপনারা যদি ক্লায়েন্টের কোনো কাজ করেন সেটা এখান থেকে আর ডিলিট হবে না। এর মানে এই না যে আমাদের এখান থেকে ফাইলটা ডিলিট হয়ে গেছে তার মানে কি আমাদের সব ফাইলটা ডিলিট হয়ে গেছে। আমরা যদি ফাইল ম্যানেজারে যাই তাহলে আমরা প্রজেক্ট ফাইলটা স্টিল ফাইল ম্যানেজারে খুঁজে পাবো আমরা যেখানে লোকেশনটা সিলেক্ট করছিলাম। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট এখান থেকে ফাইলটা ডিলিট হয়ে যাবে। আপনি একটা বিষয় কল্পনা করেন আপনার 90 দিনের ফাইল জমা আছে, এটা আপনার প্রিমিয়ার প্রোকে কতটা ভারী করতে পারে। তো এগুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখা জরুরি। তো আমরা বুঝতে পারছি যে অটোমেটিক্যালি ডিলেট ক্যাশ ফাইলস ওল্ডার দ্বারা কী বোঝানো হয়। এখানে 90 ডেজ আছে, আমাদের মনে হয় 90 ডেজ দেওয়ার দরকার নেই, আমরা 30 ডেজ দিলেই এনাফ। এরপর দেওয়া আছে কি অটোমেটিক্যালি ডিলেট ওল্ডেস্ট ক্যাশ ফাইলস হোয়েন ক্যাশ এক্সিট। এর মানে হচ্ছে যদি আপনি এটা সিলেক্ট করেন, এখানে সিলেক্ট করার পর একটা পারমিশন চাবে, আপনার যখন প্রিমিয়ার প্রোতে 460 জিবির মতো ফাইল জমা হবে তখন পূর্বের ফাইলটা ডিলিট করে দিবে। আমার মনে হয় না এটা দেওয়ার দরকার আছে, কারণ এত 460 জিবি ফাইল যদি আপনার প্রিমিয়ার প্রোতে ভারী হয় তখন কিন্তু আপনার প্রিমিয়ার প্রো আর কাজ করবে না। বা আপনি এখানে যদি 10 জিবিও দিয়ে দেন কিন্তু আপনি হঠাৎ করে দেখতেছেন 2 দিনের ভিতরে আপনার 10 জিবি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইলটি ডিলিট হয়ে যাবে এখান থেকে। আমি আপনাদের অলওয়েজ রিকমেন্ড করবো যে সেকেন্ড অপশনটি সিলেক্ট করতে, কারণ একটা বিষয় লক্ষ্য করেন যখন আমার 30 দিন হয়েছে 30 দিন আগের ফাইলটি ডিলিট হয়ে গেছে, কিন্তু যদি এখানে আমি 10 জিবি দিই 10 জিবি তো আমার একদিনেও লোড হয়ে যেতে পারে, তাহলে গতকালকে প্রজেক্টটা আমার ডিলিট হয়ে যেতে পারে। এর জন্য আমি চাচ্ছি যে 30 দিন পর পর প্রিমিয়ার প্রো কি অটোমেটিক্যালি ফাইলগুলো ডিলিট করে দিক। এক্ষেত্রে আমার প্রিমিয়ার প্রো আর বেশি একটা ভারী হবে না এবং ল্যাগ থেকে মুক্তি পাওয়া যাবে। মেমোরি, এখানে মেমোরি দ্বারা আপনার এসএসডিকে মিন করা হয় না, মেমোরি দ্বারা বোঝানো হয়েছে আপনার র্যামকে। র্যামও কিন্তু একটা মেমোরি। র্যামের ফুল মিনিং কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। যদি আমরা এই সেটিংটা না ঠিক করি সেক্ষেত্রে আমাদের হবে কি আমাদের প্রিমিয়ার প্রো ভালোভাবে র্যাম পাবে না, ফলে হচ্ছে আমার প্লেব্যাক স্লো হবে, ভিডিও বেজে বেজে আসবে, এক্সপোর্ট ধীরে হবে, একসাথে ফটোশপ আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো চালাতে গেলে একটু সমস্যা হবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এর জন্য আমাদের র্যামের সেটিংটা ঠিক করতে হবে। র্যামের সেটিংটা ঠিক করার জন্য আমরা অ্যাগেন প্রেফারেন্সের ভিতর চলে আসছি। প্রেফারেন্সের ভিতর চলে আসার পর আমরা এখানে মেমোরির ভিতর চলে আসব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল র্যাম করা আছে কত আমার 24 জিবি। এখানে আপনার কত র্যাম ইনস্টল করা আছে এটা উপরে ডিপেন্ড করবে। আমারটা 24 জিবি, আপনাদের হয়তো 32 জিবি অথবা 64 জিবি অথবা 16 জিবি বা 8 জিবিও হতে পারে। এখন কথা হচ্ছে র্যামটাকে একটু বোঝা দরকার। 24 জিবি র্যাম কাজ করে কি, র্যাম যখন আমরা কোনো একটা ইনপুট দেই, লাইক আমরা যদি স্পেস দেই সেটা প্রসেসরে পাঠায়, প্রসেসর লাইক আ ব্রেন এরকম বলতে পারেন। তারপর প্রসেসর করে কি আবার আপনার স্ক্রিনে পাঠায় বা দেখায়। এই কাজটা এখানে যে আপনার যাওয়া আসা, প্রসেসরের সাথে যে যাওয়া আসার কাজটা করে কি র্যাম। এটাকে আপনারা রোড কল্পনা করতে পারেন, লাইক এখানে 24 জিবি রয়েছে মানে হচ্ছে আপনার একটা রোড রয়েছে 24 ফুট। যদি একটা 24 ফুট রোড হয় আপনার রোড যত চ্যাপ্টা হবে আপনার গাড়ি ঘোড়া চলাচলের ক্ষেত্রে কি তত সুবিধা হবে না। তার মানে কি আমাদের র্যাম যত বেশি হয় আমাদের পিসি থেকে তত বেশি ভালো পারফরমেন্স পাওয়া যায়। এখানে আমরা কি দেখতে পাচ্ছি র্যাম ইনস্টল করা আছে কত 24 জিবি। আর সেকেন্ড অপশনে লেখা আছে কি র্যাম রিসিভড ফর আদার অ্যাপ্লিকেশন। আমাদের আদার অ্যাপ্লিকেশনগুলো কত জিবি র্যাম রিসিভ করবে। যখন আমাদের প্রিমিয়ার প্রো বা অ্যাডোবির যাবতীয় সফটওয়্যারগুলো কি ইনস্টল করা থাকবে তখন কি আদার অ্যাপ্লিকেশনগুলো কি মাত্র 6 জিবি র্যাম পাবে। আর একটু বুঝাই, আমার এখানে কি 24 ফুটের একটা রাস্তা আছে। আমরা রাস্তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখি কি বাইক চলার জন্য এক্সট্রা একটা রাস্তা রাখা হয়। এই জাস্ট এটার মানে হচ্ছে এইটাই, আমি
24 ফুট একটা রাস্তা আছে, আমি চাচ্ছি যে 6 ফুট রাস্তা দিয়ে বাইক চলুক, লাইক আমার ম্যাকবুকে বা আমার কম্পিউটারে যে আদার অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো ওই রাস্তা দিয়ে চলতে থাকুক। আর বাকি যে অ্যাডোবির যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো বাকি যে বড় রোডটা রয়েছে লাইক 18 ফুট, আপনার 24 ফুট রাস্তার 6 ফুট রাস্তাকে দিয়েছি কি আমি আদার অ্যাপ্লিকেশনগুলো চলার জন্য। আর আমার যে 18 ফুট রাস্তাটা রয়েছে সেখান থেকেই আমার প্রিমিয়ার প্রো, ফটোশপ বা অ্যাডোবির সফটওয়্যারগুলো চলবে। এটাই মিন্স আপনি এখানে সর্বোচ্চ আদার অ্যাপ্লিকেশনগুলো চলার জন্য আমার যেহেতু 6 জিবি র্যাম দিছি, 6 জিবি র্যাম না দিলেও হয়, কিন্তু আমি যেহেতু একটু এআই নিয়ে কাজ করি সেক্ষেত্রে একটু বেশি দেয়া। আর আপনাদের যদি লোয়ার কনফিগারেশনের পিসি হয়, 16 জিবি র্যাম হয়, তাহলে 2 জিবির বেশি দিবেন না। আর 24 জিবি হলে 3 জিবি, আর 64 জিবি হলে 4 জিবি দিতে পারেন, এর বেশি আর দেওয়ার দরকার নাই। আমরা যদি এখানে সর্বোচ্চ র্যাম আমাদের অ্যাডোবির সফটওয়্যারগুলোতে দিতে পারি তাহলে কি অ্যাডোবি চলাচলের জন্য একটা বৃহৎ স্পেস পাবে এবং আমরা একটা ভালো পারফরমেন্স পাবো, ল্যাগ কম পাবো, আদারওয়াইজ আমাদের প্লেব্যাক স্পিড ভালো হবে, এক্সপোর্ট ভালো পাবো। এর জন্য আমরা ম্যাক্সিমাম র্যাম অ্যাডোবি ফটোশপ প্রিমিয়ার প্রোতে দেওয়ার চেষ্টা করব। রেন্ডার জিপিইউ এক্সেলারেশন এটা ঠিক করা কেন দরকার? আপনাদের কম্পিউটারে যাদের কি এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে এই সিটিংটা সব থেকে গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি ঠিক না করেন, আপনার প্রিমিয়ার প্রো আপনার কম্পিউটারে যদিও গ্রাফিক্স কার্ড আছে তাও প্রিমিয়ার প্রো সেটাকে ব্যবহার করবে না, প্লেব্যাক স্লো করে দিবে, ইফেক্ট রেন্ডার হতে অনেক বেশি সময় লাগবে, এক্সপোর্ট স্পিড অনেক কমে যাবে। আমাদের এই সিটিংটা এতটা গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা এটা করার জন্য আমরা ফাইলের ভিতরে যাব। ফাইলের ভিতরে যাওয়ার পর আমরা এখান থেকে প্রজেক্ট সিটিং থেকে আমরা কি জেনারেলের ভিতরে চলে যাব। আসার পর আমরা ভিডিও রেন্ডারিং অ্যান্ড প্লেব্যাকে যাব। প্লেব্যাকে আসার পর আপনারা দুইটা সিটিং দেখতে পাবেন, একটা হচ্ছে সফটওয়্যার অনলি আর একটা হচ্ছে জিপিইউ এক্সেলারেশন, এরকম একটা অপশন দেখতে পাবেন। আপনারা জিপিইউটা সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে আসতেছে না কারণ আমি ম্যাকবুক ইউজার, হয়তো এর জন্য বা আমার এখানে রিকমেন্ড দেখাচ্ছে যে আপনার জিপিইউটা যেটা আছে এটা অনলি এক্সপোর্টের ক্ষেত্রে ব্যবহার করা হবে, নট প্লেব্যাক। তবে আমার পারফরমেন্সে কোনো কমতি নেই যেহেতু আমার এটা একটা পাওয়ারফুল ম্যাকবুক। আপনারা এক্সপোর্ট সিটিংয়ের ভিতরে চলে যাবেন, তারপর ভিডিওর ভিতরে যাবেন। ভিডিওর ভিতরে যাওয়ার পর আপনার এনকোডিং সিটিং আছে, এখানে পারফরমেন্স দেখতে পাচ্ছেন। পারফরমেন্স এখানে সফটওয়্যার এনকোডিং আছে, এখান থেকে আপনার হার্ডওয়্যার এনকোডিং সিলেক্ট করে দিবেন। তাহলে ভিডিওটা যখন এক্সপোর্ট হবে এর স্পিড তুলনামূলক আগের থেকে অনেক বেশি পাওয়া যাবে। অডিও হার্ডওয়্যার এটা আমাদের জানা কেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে যখন ভিডিও এডিটিং করি আপনি দেখতে পাবেন আপনার হেডফোনেও সাউন্ড আসতেছে না, আপনার কম্পিউটারের স্পিকারেও সাউন্ড আসতেছে না। এই সমস্যাটার সমাধান করে আমাদের অডিও হার্ডওয়্যার। এর জন্য আমাদের ওই প্রেফারেন্স থেকে আমাদের অডিও হার্ডওয়্যার অপশনটা খুঁজে নিতে হবে। আমরা প্রেফারেন্সের ভিতরে আসার পর আমরা অডিও হার্ডওয়্যারটা দেখতে পাবো। এখানে আমাদের যখন আমরা কোনোটাই শুনতে পাই না, লাইক আপনার হেডফোনেও সাউন্ড আসতেছে না, আপনার ম্যাকবুক বা কম্পিউটার স্পিকারে সাউন্ড আসতেছে না, এর মূল কারণ হচ্ছে আপনাদের এখানে যে ডিফল্ট ইনপুট আছে এটাকে অবশ্যই নো আউটপুট সিলেক্ট করতে হবে। আর আপনাদের এখানে ডিফল্ট আউটপুট আপনারা এখানে দুইটা অপশন দেখতে পাবেন যদি আপনার একাধিক স্পিকার কানেক্ট করা থাকে। যেহেতু আমার রেকর্ড পারপাসে আমি আমার এক্সটার্নাল যে হেডফোনটা আছে বা আমার যে ইয়ারবাডটা আছে সেটা কানেক্ট করে নিই, তাহলে অডিও কোয়ালিটি খারাপ আসবে। এখানে আমি যদি ম্যাকবুক পুরো স্পিকারটা সিলেক্ট করি সেক্ষেত্রে আর আমাদের এক্সটার্নাল যে হেডফোনটা বা ইয়ারবাডটা ব্লুটুথ দিয়ে কানেক্ট করি সেটাই আর সাউন্ড যাবে না। আর আপনারা যদি এখানে ডিফল্টে রাখেন সেক্ষেত্রে হবে কি, আপনারা যদি হেডফোন অন করেন হেডফোনে সাউন্ড চলে যাবে, আর হেডফোন অফ করলে কি আপনার আর হেডফোনে সাউন্ড যাবে না, আপনার জাস্ট স্পিকারেই অলওয়েজ সাউন্ড যাবে। অনেক ক্ষেত্রে হয় কি আমাদের একটা সিটিং খুবই গুরুত্বপূর্ণ হয়, মাঝে মধ্যে আমরা চাই যে ভিডিও এডিটিংয়ের সময় অনলি আমার হেডফোনে সাউন্ডটা যাক। সেক্ষেত্রে যদি আপনারা এখান থেকে আপনার যদি ব্লুটুথটা কানেক্ট করা থাকে অবশ্যই আপনারা আর একটা অপশন দেখতে পাবেন, সেটা সিলেক্ট করে দেবেন, তাহলে আর আদারওয়াইজ অন্য কোথাও সাউন্ড যাবে না। ডিফল্ট মিডিয়া স্কেলিং এটা হচ্ছে আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক। এটা যদি আমরা ঠিক করি তাহলে আমরা এডিটিংয়ের সময় ভালো একটা পারফরমেন্স পাবো, আমাদের স্পিড বেশি থাকবে, আমাদের ওয়ার্ক ফ্লোটা আরও ফাস্ট হয়ে যাবে। এর কারণ হচ্ছে কি আমরা কোনো একটা ভিডিও নিয়ে কাজ করি, যখন আমাদের প্রোগ্রাম মনিটরে ভিডিওটা পেস্ট করি সেক্ষেত্রে আমাদের স্কেল বড় হয়ে যায় বা ছোট হয়ে যায়, আমাদের প্রোগ্রাম মনিটরের সাথে পারফেক্টলি ও অ্যাটাচ করে না। ডিফল্ট মিডিয়া স্কেলিং এটা আমাদের ভালোভাবে বোঝার জন্য আমি দুইটা সিকোয়েন্স নিয়ে নিব যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আমি মাউসের রাইট ক্লিক করে আমি একটা সিকোয়েন্স নিয়ে নিলাম। প্রথম সিকোয়েন্সটা নিলাম আমি ফুল এইচডি। ফুল এইচডি আমাদের ফ্রেম সাইজ কত 1920x1080। আমি একটা ফুল এইচডি সিকোয়েন্স নিলাম। আমি আর একটা সিকোয়েন্স নিলাম যে সিকোয়েন্সটা হবে কি আমাদের 4K সিকোয়েন্স। আমি 4K একটা সিকোয়েন্স নিয়ে নেই।
আমাদের একটি 4K সিকোয়েন্স নেওয়া হয়ে গেল। 4K সিকোয়েন্সের ফ্রেম সাইজ কত? 3840x2160। আমি একটা সিকোয়েন্স নিয়ে নিলাম এবং এটার নাম দিলাম 4K। প্রথম সিকোয়েন্সটার নাম দিব কি আমরা? ফুল এইচডি। আমি প্রথমে ফুল এইচডি সিকোয়েন্সটা অ্যাক্টিভ করে নিই এবং এখানে আমি ফুল এইচডি সিকোয়েন্সের জন্য এবং 4K সিকোয়েন্সের জন্য আমি কি দুইটা ভিডিও নিব, একটা হচ্ছে ফুল এইচডি, একটা হচ্ছে কি 4K। আমি দুইটা ভিডিও ইনপুট করে নিয়েছি, একটা ফুল এইচডি একটা 4K, এবং আমি 4K সিকোয়েন্সটা অন করে নেই। যদি আমি 4K ভিডিওটা এখানে আমি রেখে দেই, সেক্ষেত্রে আমাদের একটা ওয়ার্নিং দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? আমার ভিডিওটাও তো 4K, আমরা যে সিকোয়েন্সটা নিয়েছি সেটাও তো 4K। আসলে 4K হলেও হয়তো বা আপনার এই যে ভিডিওটার ফ্রেম রেট এবং আমার যে সিকোয়েন্সটা নিয়েছি এটার ফ্রেম রেট কি ভিন্ন। ফ্রেম রেট কি আমরা তো অবশ্যই বুঝি, আমরা হয়তো 20টা স্টিল পিকচার দিয়ে 1 সেকেন্ডে একটা ভিডিও তৈরি হয়। এ নিয়ে আরেকদিন বিস্তারিত আলোচনা করব। তারপর আমরা কিপ এক্সিস্টিং সিটিংয়ে দিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমার ভিডিওটা পারফেক্টলি ফিট হয়ে গেছে। এখন আমরা যদি একটা 1080 ভিডিও ইনপুট করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কি আমাদের ভিডিওটা পারফেক্টলি সেট হচ্ছে না। এর জন্য আমাদের কি করতে হয়? ভিডিওটা সিলেক্ট করে আমাদের স্কেলটাকে কি বড় করে দিতে হয়, অথবা আমরা যদি ফুল এইচডির ভিতরে যাই, ফুল এইচডির ভিতরে যদি আমরা ফুল এইচডি ভিডিওটা রাখি, তাহলে আমাদের পারফেক্টলি সিং হচ্ছে। এক্ষেত্রে কেন নোটিশটা আসে না? কারণ হচ্ছে কি আমার হয়তোবা ফ্রেম রেট এবং আমরা যে সিকোয়েন্সটা নিচ্ছি এই ফ্রেম রেট একই, এর জন্য আর এখানে নোটিশটা আসেনি। কিন্তু আমি যদি এখানে 4K ভিডিওটা রাখি, তাহলে দেখবেন ভিডিওটা অত্যাধিক জুম হয়ে গেছে। এটাকে আমাদের ফিক্স করার জন্য আমরা যদি এটার উপরে ক্লিক করে আমরা এদের ইফেক্ট কন্ট্রোল থেকে কি এটাকে ছোট বড় করতে হবে। অথবা আরেকটা অপশন আছে, আমি যদি মাউসের রাইট প্রেস করি, সেখান থেকে আমাদের প্রতিবার ফিট টু ফ্রেম সাইজে দিলেও আমাদের ভিডিওটা ফ্রেম সাইজে ফিট হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে এটা এভাবে বারবার ম্যানুয়ালি বা আমি হাতে না করে, এটা কি যখন আমি কোনো ভিডিও সিকোয়েন্সে নিয়ে আসবো, সেই সিকোয়েন্স সাইজটা যতই হোক না কেন আমাদের ভিডিওটা কি পারফেক্টলি সিকোয়েন্সের সাথে অ্যাটাচ হয়ে যাবে। এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রেফারেন্সের ভিতরে যেতে হবে। প্রেফারেন্স থেকে আমরা মিডিয়ার ভিতরে চলে আসব। মিডিয়ার ভিতরে আসার পর আমরা একটা অপশন দেখতে পাবো ডিফল্ট মিডিয়া স্কেলিং। এর ভিতরে যাওয়ার পর আমরা ফিট টু ফ্রেম সাইজ এটা করে দিব। স্কেল টু ফ্রেম সাইজ না, আমরা অলওয়েজ করে দেব কি ফিট টু ফ্রেম সাইজ। ফিট টু ফ্রেম সাইজ করলে কি হবে? আমরা যে ভিডিওই রাখি না কেন, আমাদের যে প্রোগ্রাম মনিটরটা আছে, এর যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সের সাথে ভিডিওটা ফিট হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? আমাদের আর বারবার ইফেক্ট কন্ট্রোল বা মাউসের রাইট প্রেস করে ওখান থেকে আমাদের আর ফ্রেমটার সাথে আমাদের ভিডিওটা অ্যাটাচ করতে হবে না। আমাদের এখান থেকে ফিট টু ফ্রেম সাইজ দিব। আর আমরা যদি স্কেল টু ফ্রেম সাইজ দিই, সেক্ষেত্রে কী হবে আমি আপনাদের বলি। যেমন একটা ভিডিও আছে 4K-তে, একটা ভিডিও আছে 1080-তে। 4K ভিডিওর সাথে আমার ফুল এইচডি ভিডিওর ডিফারেন্স কত? অর্ধেক। যখন আমি 4K সিকোয়েন্সে 1080 ভিডিও রাখবো, তখন আমার ভিডিওটার সাইজ কত? ওই 4K সিকোয়েন্সের সাপেক্ষে 1080 ভিডিওটা দেখাবে কি অর্ধেক দেখাবে। লাইক আমাদের প্রথম যে স্ক্রিনে দেখাইছিলাম ওরকম। আমরা এখানে অলওয়েজ রাখবো কি ডিফল্ট মিডিয়া স্কেলিং, এটাকে ফিট টু ফ্রেম সাইজ রেখে দিয়ে আমরা এখানে ওকেতে প্রেস করব, তাহলেই হয়ে যাবে। এখন যদি আমরা কোনো একটা ভিডিও আবার পুনরায় নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাবো, দেখেন আমাদের ভিডিওটা পারফেক্টলি কি আমাদের ফ্রেমে সেট হয়ে গেছে। বা আমরা যদি 4K সিকোয়েন্সে যাই, 4K সিকোয়েন্সে যাওয়ার পর আমরা ভিডিওটা রিলেট করলাম, আবার একটা 1080 ভিডিও এখানে আমি নিয়ে নিলাম, তাহলে দেখতে পাচ্ছেন কি আমার ভিডিওটা অটোমেটিক্যালি ফ্রেমের সাথে সেট হয়ে যাচ্ছে। এই সেটিংটা থেকে আপনারা যে কী পরিমাণ বেনিফিট পাবেন, আপনি যখন ভিডিও এডিটিং শুরু করবেন বা আপনি যখন ভিডিও এডিটিংয়ে বসবেন, তখনই আপনি এর বেনিফিটটা কতটা এটা আপনি রিয়েলাইজ করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। প্লেব্যাক রেজুলেশন, এটা হচ্ছে আমাদের সব থেকে কমন প্রবলেম, এবং এই প্রবলেমটাই আমরা সব থেকে ভিডিও এডিটিংয়ের সময় বেশি ফেস করে থাকি। যখন আমরা 4K একটা ভিডিও নিই বা আমরা যখন অনেক কাজ করি, সেক্ষেত্রে হয় কি আমরা যখন ভিডিওটা প্লে করি, সেক্ষেত্রে আমাদের ভিডিওটা পজ হয়ে আসে, লো র্যাম ইস্যু দেখায়। এক্ষেত্রে আমরা কিভাবে এখান থেকে মুক্তি পেতে পারি? এটা হচ্ছে খুবই সিম্পল। আমরা এখান থেকে ফুল এইচডি থেকে আপনাদের কি করতে হবে, আপনাদের যেটা মনে হয় রেজুলেশন আপনাদের জন্য পারফেক্ট সেটাই করে দিবেন। অথবা আপনারা মিডিয়া এনকোডার থেকে আপনারা ভিডিওটা প্রক্সি করে নেবেন। সেক্ষেত্রে যদি প্রক্সি করা হয়, সেক্ষেত্রে আপনার এডিটিংয়ের সময় এডিটিং স্পিড অনেক ফাস্ট পাবেন, স্মুথ পাবেন। আর আপনাদের এটা সিলেক্ট করবেন তখনই আপনার কম্পিউটারে যদি কনফিগারেশন লো হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা কমিয়ে বাড়িয়ে দেখবেন আপনার জন্য যেটা পারফেক্ট হয়। যততে রাখলে আপনার স্মুথ পারফরমেন্স পান, অততেই রাখবেন। ডিফল্ট ট্রানজিশন ডিউরেশন, এটাকে যদি আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিই, সেক্ষেত্রে আমরা যে সমস্যাগুলো থেকে বাঁচতে পারবো, সেটা হচ্ছে আমাদের বারবার ট্রানজিশনের ডিউরেশন চেঞ্জ করতে হবে না।
আমাদের ওয়ার্ক ফ্লো অনেকটা ফাস্ট হয়ে যাবে। আমরা অনেক ক্ষেত্রে যখন ক্যাপশন এডিট করি সেক্ষেত্রে আমাদের কি বারবার ফেড আউট ফেড আপ করতে হয়। এখান থেকে আমরা এই সমস্যাটা থেকে আমরা সব থেকে বেশি মুক্তি পাবো। এর জন্য আমাদের এই গুরুত্বপূর্ণ 10টা লিস্টের ভিতরে ডিফল্ট ট্রানজিশনও একটি। ডিফল্ট ট্রানজিশনটা কিভাবে কাজ করে এটা বোঝানোর জন্য আমি দুইটা ক্লিপ নিয়ে নিয়েছি এবং এই ক্লিপ দুটোর মাঝখানে আমি চাচ্ছি একটা ট্রানজিশন দিতে। এর জন্য আমরা ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পর ক্রোজ জুম এই ট্রানজিশনটা আমি এখানে অ্যাড করে দিলাম। ট্রানজিশনটা অ্যাড করার পর আমি একটু ভিডিওটা দেখে নেই। দেখেন আমাদের একটা সুন্দর ট্রানজিশন আসছে, কিন্তু আমি চাচ্ছি যে এই ট্রানজিশনটা আরেকটু ফাস্ট হোক বা আপনি চাচ্ছেন আরেকটু স্লো হোক। সেক্ষেত্রে কীভাবে করবেন, আপনি যদি এখানে রাইট ক্লিক করেন সেট ট্রানজিশন ডিউরেশন দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডিফল্ট ট্রানজিশন ডিউরেশনটা 1 সেকেন্ড দেওয়া আছে। আমি চাচ্ছি 1 সেকেন্ড না, এর থেকে কম হোক বা বেশি হোক। আপনি যদি চান এখানে 2 সেকেন্ড দিতে, এখানে আপনি ম্যানুয়ালি 2 সেকেন্ড দিয়ে দিতে পারেন। 2 সেকেন্ড দেওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার ট্রানজিশনটা আরও স্লো হয়েছে। আপনি যদি আরও কমিয়ে দেন, যদি আপনি লাইক 0.30 সেকেন্ড দেন, সেক্ষেত্রে আপনার ট্রানজিশনটা আরও ফাস্ট হবে। আমি চাচ্ছি না বারবার প্রেস করে এই ট্রানজিশনের ডিউরেশনটা বারবার চেঞ্জ করতে। আমি জাস্ট একবার ফিক্সড করে দিব এবং এটা আমার ইন্টার লাইফ কাভার হয়ে যাবে। বা আমাদের যখন ভিডিও বেঁধে বেঁধে আমাদের লাইক এই ভিডিওর জন্য ট্রানজিশনের ডিউরেশনটা একটু স্লো থাকা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এটাকে স্লো করে দিব। ডিফল্ট ট্রানজিশনের ডিউরেশনটা সেট করার জন্য আমাদের প্রেফারেন্সের ভিতরে যেতে হবে ওই একইভাবে। তো আমি প্রেফারেন্সের ভিতরে চলে আসলাম। প্রেফারেন্সের ভিতরে আসার পর আমাদের টাইমলাইন অপশনটি খুঁজে নিতে হবে। তারপর আমি দেখতে পাবো যে ভিডিও ট্রানজিশন ডিফল্ট ডিউরেশন, এখানে আমাদের 30 ফ্রেম দেওয়া আছে। লাইক 30 ফ্রেম জুড়ে কি আমাদের ট্রানজিশনটা হবে। আপনাদের ফ্রেম রেট সম্পর্কে মনে হয় সকলেরই আইডিয়া আছে। ফ্রেম রেট কীভাবে কাজ করে, আমাদের যে স্টিল ইমেজগুলো থাকে লাইক 1 সেকেন্ড ভিডিও কিভাবে হয়, 1 সেকেন্ড ভিডিও হয় যদি আপনি ভিডিওটা 4K-তে নেন বা 60 FPS-এ নেন, তাহলে আমাদের কি 60 বা 60টি স্টিল ইমেজ থেকে কি 1 সেকেন্ড ভিডিও তৈরি হয়। আবার অনেক ক্ষেত্রে কি 30টি স্টিল ইমেজ থেকেও 1 সেকেন্ডের একটি ভিডিও তৈরি হয়। এইটি হচ্ছে ফ্রেম রেট। আপনি যদি এখানে 30 ফ্রেম সিলেক্ট করেন তাহলে কি ওর যে ট্রানজিশনের ডিউরেশনটা হবে সেটা 30টা ফ্রেম হবে। ফ্রেমটাকে আমি আপনাদের আরেকটু বুঝাই। এই যে আপনারা ছোট ছোট একটা ঘর দেখতে পাচ্ছেন, এটাই একটা ফ্রেম। আপনি যদি ফ্রেম রেটটা এরপর না বুঝে থাকেন, আপনার কাছে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে কি আপনি চাইলে এটাকে সেকেন্ডে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, আপনি ফ্রেম রেটটা বুঝতেছেন না, আমি সেকেন্ডে কনভার্ট করে দিব। কত দিব, আমি চাচ্ছি যে আমার ট্রানজিশনটা 2 সেকেন্ডে হোক। তাহলে আমাদের ট্রানজিশন ডিউরেশনটা কত হবে, 2 সেকেন্ড। আমি যখন ডিফল্ট কোনো ট্রানজিশন কি করব টাইমলাইনে নিয়ে আসব, তখন তার ডিউরেশন কত হবে 2 সেকেন্ড। মানে 2 সেকেন্ড ধরে কি আমার ট্রানজিশনটা থাকবে। এরপর আমরা দেখতে পাবো অডিও ট্রানজিশন ডিফল্ট ডিউরেশন। এটা ওই সেম ভিডিও ট্রানজিশনের মতোই, আপনি কত সেকেন্ড ধরে রাখতে চান, অথবা আপনি যদি সেকেন্ডে না ধরে ফ্রেমে ধরতে চান তাহলে ধরতে পারেন। আমরা সেকেন্ডেই ধরলাম, একই কার্যকারিতা আমরা 1 সেকেন্ডেই রেখে দিলাম। এরপর আরেকটা বিষয় হচ্ছে এখানে যে স্টিল ইমেজ ডিফল্ট ডিউরেশন, এটা আমি আপনাদের একটা বুঝাই। এটা বোঝানোর জন্য আমি আমার ক্লায়েন্টের একটা থাম্বনেল নিয়ে আসি। থাম্বনেলটা ইনপুট করার পর আমরা দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট সময় জুড়ে কি ও কি করতেছে, জায়গা দখল করতেছে, বা টাইমলাইনে নেওয়ার পরও কি 5 সেকেন্ড হচ্ছে। আপনি চাচ্ছেন যে ডিফল্ট যে ইমেজটা নেওয়া হয়েছে এর ডিউরেশন 5 সেকেন্ড না থেকে এর কম থাকুক অথবা বেশি থাকুক। সেক্ষেত্রে কি করবেন, এর জন্য আমাদের প্রেফারেন্সের ভিতর থেকে আবার টাইমলাইনের ভিতরে চলে আসতে হবে। তারপর এখানে যে স্টিল ইমেজ ডিফল্ট ডিউরেশনটা আছে এটা 5 সেকেন্ডের আছে, এটা আমরা 10 সেকেন্ড করে দিব। তাহলে হবে কি, আমি যখন টাইমলাইনে কোনো একটা ইমেজ নিয়ে আসবো 5 সেকেন্ডে, সেটা কত সেকেন্ড হয়ে যাবে, 10 সেকেন্ডের হয়ে যাবে। লেবেল কালার্স, এটা আমাদের কিভাবে হেল্প করে, এটা আমাদের ওয়ার্ক ফ্লো ফাস্ট করতে অনেকটা হেল্প করে। লাইক আপনি একটা ক্লায়েন্টের পডকাস্ট এডিট করতেছেন, পডকাস্টে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থাকে, লাইট হোয়াইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, লেফট অ্যাঙ্গেল, মেইন অ্যাঙ্গেল, এরকম 4টি বা 3টি ক্যামেরা অ্যাঙ্গেল থেকেও আমাদের পডকাস্টগুলো শ্যুট হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের লেবেল কালারটা অনেক হেল্প করতে পারে। অথবা আপনি বড় একটা প্রজেক্টে কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনাদের লেবেল কালারটা ভালোভাবে হেল্প করবে। আপনি চাচ্ছেন লাইক আপনার যে ভিডিওটা আসবে, ভিডিওটার একটার এক একটা কালার হবে। লাইক আপনি যখন একটা স্টক ফুটেজ নেবেন তার কালার এক রকমের হবে। আপনি একটা ইমেজ নেবেন, ইমেজটা নেওয়ার পর আমরা টাইমলাইনে যে লেয়ারগুলো দেখতে পাবো তার কালার একটার এক এক রকমের হবে। এই সব ক্ষেত্রে আমরা যখন লেবেল কালারটা দিয়ে দিব লেয়ারে, তখন আমরা ইজিলি বুঝতে পারবো আমাদের কোন লেয়ারে কোন ভিডিও ফুটেজটা রয়েছে।
আমাদের লেভেল কালারগুলো সেট করার জন্য আমরা প্রেফারেন্স থেকে লেভেলের ভিতর চলে আসব। তারপর আপনারা দেখতে পাবেন ডিফল্ট একটা কালার সেটিং দেওয়া আছে, বা আমি কিছুটা অ্যাডজাস্টমেন্ট করেছি। লাইক মুভের ক্ষেত্রে আমাদের কোন কালারটা হবে, এবং ভিডিওর ক্ষেত্রে কোনটা হবে, ভায়োলেট হবে। এখানে অডিওর ক্ষেত্রে কোনটা হবে, স্টিল ইমেজ যেটা, সেটার ক্ষেত্রে কোনটা হবে, সিকোয়েন্সের ক্ষেত্রে কোনটা হবে, বা অ্যাডোবি ডায়নামিক লিঙ্কের ক্ষেত্রে কোনটা হবে। অ্যাডোবি ডায়নামিক লিঙ্কের কালারটা হবে কি রেড, অথবা আপনারা আপনার মতো করে দিতে পারেন। অথবা আপনার বিনের কালারটা কি হবে, ব্রাউন। আপনার ক্যাপশনের কালারটা কি হবে, ম্যাঙ্গো। আপনি যাতে ইজিলি ধরতে পারেন যে কোনটা কি, আপনার লেয়ারটা সিলেক্ট করে দেখার দরকার নেই, আপনি লেয়ারটা দেখেই বুঝতে পারবেন কি এই লেয়ারটা এটা। এখন আপনাদের কাজ কি, আপনারা এখানে কালারগুলো দেখতে পাচ্ছেন কোনটা কি কালার, আপনি এখান থেকে আপনার মতো করে আপনি কি করতে পারবেন, কালারগুলো সিলেক্ট করে দিতে পারবেন। আপনি চাচ্ছেন আপনার ক্যাপশনে ম্যাঙ্গো না থেকে আপনি কি থাকুক, এটা কি বলে, রোজ, লাল থাকুক, এরকম চাইলেও আপনি দিয়ে দিতে পারেন। এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কোনটা দিবেন। কিবোর্ড শর্টকাট হচ্ছে ভিডিও এডিটিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনি যদি আপনার ভিডিও এডিটিং ওয়ার্ক ফ্লোকে 10x ফাস্ট করতে চান, সেক্ষেত্রে কিবোর্ড শর্টকাটের ভূমিকার কোনো শেষ নাই। আপনাকে অবশ্যই কিবোর্ড শর্টকাট অ্যাপ্লাই করতে হবে। কিবোর্ড শর্টকাট লাইক আপনি যখন কন্ট্রোল-S প্রেস করেন, সেক্ষেত্রে কী হয়, আপনার ফাইলটা সেভ হয়ে যায়। বা আপনি যদি কন্ট্রোল-A প্রেস করেন, তাহলে আমাদের সকল লেয়ারগুলো কি সিলেক্ট হয়ে যায়। এগুলোকে আমরা কিবোর্ড শর্টকাট বলি। শুধু এই দুইটা নয়, এছাড়াও আমাদের অনেকগুলো কিবোর্ড শর্টকাট আছে যেগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। কিবোর্ড শর্টকাটটা খুঁজে পাওয়ার জন্য আমরা প্রিমিয়ারের ভিতরে যাব। প্রিমিয়ার ভিতরে যাওয়ার পর আমরা কিবোর্ড শর্টকাটটা নিয়ে নিতে পারবো। অথবা আপনি যদি কন্ট্রোল-Alt- K প্রেস করেন, সেক্ষেত্রে আপনি কিবোর্ড শর্টকাটটা খুঁজে পাবেন। আজকের এই ভিডিওতে আমি আর কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করব না। কিবোর্ড শর্টকাটটা নিয়ে এক্সট্রা একটা ভিডিও আসবে, এই ভিডিওর পরের ভিডিওটাই আসবে কিবোর্ড শর্টকাট নিয়ে। আপনারা যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভাইয়ের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, সাথেই থাকতে পারেন। আপনাদের ছোট ছোট কমেন্টগুলোই আমাকে এরকম বড় বড় বিস্তারিত ভিডিও তৈরি করতে উৎসাহ করে। আমাকেও অনেক পরিশ্রম করতে হয়, আপনারাও একটু পরিশ্রম করে শিখেন। আমি যদি এত পরিশ্রম করে আপনাদের শিখাতে পারি, তো আপনি কেন শিখবেন না? আপনার কি মনে চায় না আপনি আপনার ফ্যামিলির সিচুয়েশনটাকে একটু চেঞ্জ করেন? তো অবশ্যই শিখবেন, কাজ করবেন, ঘুমাবেন, আর ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।